হ্যালো, গুড মর্নিং গাইস। তো আজকে প্রথমে যে আনন্দবাজার নিউজ পেপারে যে ইম্পর্টেন্ট আর্টিকেলগুলো আছে আর যেগুলো আমাদের ডাব্লিউবিসিএস মেন্স এবং ডাব্লিউবিপিএসসি এবং ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে মেন্স পরীক্ষা আছে, তো সেখানে যে আর্টিকেলগুলো সম্ভাব্য আসতে পারে বা সেগুলো দিয়ে আমরা সেগুলিরই হেল্পে আমরা যে রিপোর্ট রাইটিং বাংলাতে দেয় বা প্রেসি রাইটিং বাংলার জন্য যেগুলো আছে সেগুলোই আমরা সাহায্য পেতে পারি। তো কিছু ইম্পর্টেন্ট আর্টিকেল আমি বেছে নিয়েছি। আচ্ছা, প্রথম যে আর্টিকেলটা আছে সেটা হচ্ছে বেড়েছে পথপুকুরের দৌরাত্ম্য, নির্বীজকরণের উদ্যোগ দক্ষিণ দমদমে। তো পথপুকুরের সংখ্যা বেড়েই চলেছে দিন দিন, পাল্লা দিয়ে বাড়ছে কামড়ানোর ঘটনা, অথচ নির্বিকার পুরসভা। গত বছর বারবারই এই অভিযোগ করেছিলেন স্থানীয় বাসিন্দারা। এবার পথপুকুরদের নির্বীজকরণের উদ্যোগী হয়েছে দক্ষিণ দমদম পুরসভা। তো দেখো, এখানে নির্বীজকরণের কথা বলছে, আর নির্বীজকরণটা কতটা জরুরি, কারণ দেখো নির্বীজকরণ করাটা এখন পুরোপুরি বন্ধই হয়ে গেছে বলতে পারি। তো নির্বীজকরণের জন্য কিছু কিছু বক্তব্যকে আমরা কোট করতে পারি, ঠিক আছে? যেমন এখানে দেখো পুরকর্তারা অবশ্য জানিয়েছেন নির্বীজকরণের নিজস্ব পরিকল্পনা তাদের নেই, কিন্তু এজেন্সি ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাহায্যে কাজ করা হবে। তো এটা আমরা লিখতে পারি যখন এরকম রিলেটেড কোনো আর্টিকেল আসবে। আর তাছাড়া যদিও স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, এটাও আমরা বলতে পারি, কারণ দেখো একটা স্থানীয় বাসিন্দারও আমাদের সেন্টেন্সকে ওখানে অ্যাডিশন করা দরকার আছে, কারণ সেই বক্তব্যটা তখন ইম্পর্টেন্ট হবে, গুরুত্ব পাবে সেটা। কোনো সংগঠনকে দায়িত্ব দেওয়ার আগে সব দিক খতিয়ে দেখা দরকার, কারণ অনেক ক্ষেত্রে নির্বীজকরণ করতে গিয়ে অমানবিকভাবে কুকুরদের ধরা হয়। গত কয়েক বছরে কুকুরে কামড়ানোর ঘটনা যেমন বেড়েছে, তেমনি কুকুরদের প্রতি অমানবিক আচরণও দেখতে পাওয়া গিয়েছে। সেটা প্রশাসনকে ভাবতে হবে। আচ্ছা, তারপরে এখানে আমরা একটা ডেটা অ্যাড করতে পারি, যেমন 600 জনকে কুকুরের কামড়ের জেরে প্রতিষেধক নিতে হয়েছে, এটা অ্যাড করবো। আচ্ছা, কিছুটা কনক্লুশন দেখো, এখানে তুমি একটা ভালো কনক্লুশন পেয়ে যাবে। স্থানীয়দের একাংশের অভিযোগ, গত 1 বছরে পথকুকুর সংখ্যা অস্বাভাবিক রকম বেড়েছে। ব্যক্তিগত উদ্যোগে কেউ কেউ নির্বীজকরণের ব্যবস্থা করলেও প্রশাসনিক তৎপরতা দেখা যায়নি এতদিন। স্থানীয় বাসিন্দা সৌমেন বসুর মতে, রাতে সাইকেল কিংবা মোটর বাইক খুব সতর্কভাবে চালাতে হচ্ছে, কারণ কুকুরেরা প্রায় দল বেঁধে তাড়া করে। প্রবীণদের ক্ষেত্রে সমস্যা আরও বেশি হয়। সমস্যার কথা স্বীকার করে দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান পারিষদ স্বাস্থ্য সঞ্জয় দাস জানান, কিছু অভ্যন্তরীণ কারণে নির্বীজকরণের কাজ করা যায়নি, খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে। তো এই আর্টিকেলটা প্রথম আর্টিকেল হয়ে গেল। আচ্ছা, পরের যে আর্টিকেলটা ইম্পর্টেন্ট আছে সেটা হলো প্রচার দূষণ নিয়ে ভাবার সময় আছে কি নেতাদের। তো আমরা নেতাদের ভাবার আছে কি আছে না সেটা নিয়ে আমরা যাব না। এখানে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে দৃশ্য দূষণ। দৃশ্য দূষণ কি? তো দৃশ্য দূষণটা হচ্ছে আমরা দেখি যে রাস্তায় কর্মকাণ্ডের হোর্ডিং, মানে বাণিজ্যিক কর্মকাণ্ডের হোর্ডিং, ব্যানার, ফেস্টুনের ছড়াছড়ি, এই যে যেখানে দেখো একটা দৃশ্য দূষণের কথা লেখা আছে, তো সেইখানেই এই দৃশ্য দূষণ নিয়ে কিন্তু কারো হেলদোল নেই। তো আমরা দৃশ্য দূষণের ব্যাপারে লিখতে পারি, আর দৃশ্য দূষণকে কমাতে গেলে কি কি উদ্যোগ নিতে হবে সেটা আমরা তার পরবর্তীতে লিখবো। দেখো এখানে একটা বাসিন্দা কৌশিক রায় পরামর্শ কি দিয়েছেন সেটা আমরা কোট করব। আমরা যে বেঙ্গলি রিপোর্ট লিখবো, এখন তো তথ্য প্রযুক্তির যুগ, রাজনৈতিক দলগুলিও ডিজিটাল মাধ্যমকে প্রচারে ব্যবহার করছে। ফেস্টুন, ব্যানার, দেওয়াল লিখনের প্রচলন কমিয়ে বিকল্প ভাবক তারা। তো আমরা এটাও করতে পারি, কারণ দেখো ডিজিটালি যখন সব কিছু চালু হয়ে গেছে, তো ডিজিটালি আমরা যখন এগুলোকে ব্যবহার করব, তখন আমাদের কি দেওয়াল লিখন লিখতে হবে না, ব্যানার, হোর্ডিং এসব করতে হবে না। তো ন্যাচারালি এগুলো আমরা চিন্তা ভাবনা দরকার আছে, ডিজিটালি ব্যবস্থা মানে চালু করতে হবে। আচ্ছা, বাসিন্দাদের দাবি, প্রতিবারই রাজনৈতিক দলগুলি ভোটের আগে প্রতিশ্রুতি দেয়, নির্বাচন মিটলেই প্রচার সামগ্রী দ্রুত সরানো হবে। আদৌ তা বাস্তবায়িত হয় না, তাই প্রতিশ্রুতি আর মন ভেজায় না তাদের। ন্যাচারালি এটা আমাদের দেখতে হবে যে প্রতিশ্রুতি যে দেওয়া, তো প্রতিশ্রুতি দেওয়া যে যাতে সেটা সঠিকভাবে ইমপ্লিমেন্ট হয়, সেটাও আমাদের দিকে নজরে রাখা দরকার। আচ্ছা, এরপরে যে আর্টিকেলটা, 3 নম্বর আর্টিকেল কি আছে, অনুপ্রেরণা তারাই, মঞ্চে উজ্জ্বল নারী শক্তি একাদশ। দেখো এখানে একটা উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে একটা দিয়েছে, আর এখানে মহিলাদের যে স্বীকৃতি দেওয়া হচ্ছে, তো সেই স্বীকৃতিটা দিয়েছে এখানে এই আর্টিকেলে IIHM টেলিগ্রাফ সি অ্যাওয়ার্ড
তো তারা এই স্বীকৃতিগুলো দিয়েছে এই অ্যাওয়ার্ডটা। আর 11 জন কীর্তি নারীকে দেওয়া হয়েছে। এখানে অনেকের কথা বলা হয়েছে। এখানে যেমন বরানগরে আমরা জানি দোলা ব্যানার্জি আছেন, তার কথা বলা হয়েছে। উনি আর্চারি করতেন। আচ্ছা, তার 16টা সোনা, 3টে রূপো, 8টি ব্রোঞ্জ মেডেল জিতেছেন, এটা বলা আছে। তো এখানে দেখুন আরেকটা তোমরা এখানে এই কথাটাকে তোমরা নিজের ইয়েতে রিপোর্ট রাইটিংয়ে ব্যবহার করতে পারো। যেমন মঞ্চে উঠে উনি বলেছিলেন যে খেলাতেও অনেক সময় নিশানাচ্যুত হয়, সেই ভুল থেকে কিছু শিখি যাতে পরের বার তা আর না হয়, খেলা থেকে জীবনেও অনুপ্রেরণা পাই। তো এইটা আমরা ব্যবহার করবো। আর নিশানাচ্যুত, এইটা দেখো আমি কথাটাকে মার্কিং করেছি। এটা মানে হচ্ছে এই শব্দটা আমি অন্যান্য যে কোনো রাইটিংয়ে ব্যবহার করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এখানে ইমন চক্রবর্তীর কথা বলেছে, আমরা জানি গায়িকা ইমন চক্রবর্তীর কথা। আর এছাড়া এখানে আরো অনেকের কথা বলা হয়েছে। তারপরে ও অনিতা অগ্নিহোত্রী, এনার কথা বলা হয়েছে, ঠিক আছে। আর এছাড়া একজন রেড লাইট এরিয়াতে একজন স্বেচ্ছা সংগঠন, যে স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার শ্রাবণী সরকারের কথা বলা হয়েছে। ইনি এখানে রেড লাইট এরিয়ায় কাজ করেছেন। তিনি জানিয়েছেন কি, ওই মা ও তাদের সন্তানদের মূল স্রোতে ফেরা সম্মানের সঙ্গে বাঁচার অধিকার রয়েছে, সেটাই উদ্বুদ্ধ করে তাদের হয়ে কাজ করতে। এছাড়াও সম্মান প্রাপকদের তালিকায় ছিলেন মণিপুরী নৃত্যশিল্পী প্রীতি পাটেল, ব্যবসায়িক ক্ষেত্রে প্রীতি ও সুরেখা, প্রিয়াঙ্কা রাজা, অভিনেত্রী তিলোত্তমা সেন, আর শিক্ষাক্ষেত্রে লরেন মির্জা, ক্রাফট কাউন্সিল অফ বেঙ্গলের প্রেসিডেন্ট এমেরিটাস রুবি পাল চৌধুরী। তো এখানে দেখো 11 জন নারীর কথা বলা হয়েছে। তো আমরা উদাহরণস্বরূপ কিছু কিছু মানে নারীদের কথা সেখানে উল্লেখ করতে পারি, কোনো মানে উইমেন সম্পর্কিত যদি কোনো আমাদের কিছু লিখতে বলো, ঠিক আছে। তো এইটা হলো এই আর্টিকেল। আচ্ছা, এরপরে যে আর্টিকেলটা আছে সেটা হচ্ছে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ নয়, সতর্ক করলো আদালত। আদালত একটা আমাদের সতর্ক করেছে যে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ নয়, ঠিক আছে। তো এখানে একটা দেখবে যে কেসের জন্য করেছে, যেমন জি এন্টারপ্রাইজের বিরুদ্ধে ব্লুমবার্গের প্রতিবেদন সরিয়ে ফেলতে বলে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিল নিম্ন আদালত। আচ্ছা, সেই স্থগিতাদেশে খারিজ করছে শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। তারা বলছে প্রাথমিক মামলা সুবিধার ভারসাম্য এবং অপূরণীয় ক্ষতির এই 3টি নীতি যান্ত্রিকভাবে প্রযোজ্য হতে পারে না। অন্য পক্ষ এবং সংবাদ মাধ্যমের ক্ষেত্রে জনস্বার্থের দিকটাও মাথায় রাখতে হবে। আর বেঞ্চের বক্তব্য, সংবাদ মাধ্যম ও সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলার ক্ষেত্রে সম্মান ও গোপনীয়তার অধিকারের সঙ্গে মত প্রকাশের স্বাধীনতার কথা উপযুক্ত ভারসাম্যের সঙ্গে বিবেচনা করতে হবে। তো এটা আমাদের মাথায় রাখতে হবে। আর এছাড়া আমাদের এইখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা দেখুন এখনকার দিনে যেভাবে মানে আমাদের হাইকোর্ট মানে জানিয়েছে, উচ্চ আদালত কি জানিয়েছে, সেটা হচ্ছে এখনকার দিনে যেভাবে এসএলএপিপি স্ট্র্যাটেজিক লিটিগেশন এগেনস্ট পাবলিক পার্টিসিপেশন ঠুকে দেওয়া হয় একটা রেওয়াজে পরিণত হয়েছে, সেটাও নিয়েও সতর্ক করেছে সুপ্রিম কোর্ট। তারা বলেছে বিপুল অর্থ বলে বলিয়ান সংস্থারা প্রায়শই তাদের জনস্বার্থ বিরোধী কাজকর্ম সম্পর্কে জনসাধারণকে অনবহিত রাখার উদ্দেশ্যে আইনি প্রক্রিয়াকে ব্যবহার করছে। তো অনবহিত রাখা, এটাও আমরা এই শব্দটা ব্যবহার করব আমাদের লেখাতে। আর এছাড়া দেখো এই যে শেষের যে আমি সেন্টেন্সটা বললাম, তো এই সেন্টেন্সটাও আমরা ব্যবহার করতে পারি যে যেভাবে এটাকে মানে ভুল ব্যবহার হচ্ছে, যে ঠিক আছে। তো এটা আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, এরপরের যে তারপরেরটা হচ্ছে নামে কি বা আসে যায়। তো আমাদের এখানে একটা আর্টিকেল এসছে, যেটা হচ্ছে দুটো সিংহের নাম, একটা আকবর একটা সীতা। তো এইভাবে একটা মামলা করেছে একটা বলতে পারো এখানে একটা রাজনৈতিক একটা দল। তো শুনানি চলাকালীন বিচারপতি প্রশ্ন করেন, কোনো ধর্মের আরাধ্য ঈশ্বরপ্রিয় পয়গম্বরের নামে পীর পয়গম্বরের নামে পশুদের নাম রাখাটা কতদূর সমীচীন। এই শুনানির ফলে 2 সিংহের নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয় এবং ধর্মীয় ভাবকে আঘাত দেওয়ার অপরাধে বন দপ্তরের আধিকারিককে মানে অধিকর্তাকে সাসপেন্ড করা হয়। তো দেখো এখানে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, দেখো এখানে একটা আর্টিকেল দিয়েছে সংবিধানের 1901, ঠিক আছে। তো অনুচ্ছেদ অনুযায়ী ভারতের সব নাগরিকের বাক স্বাধীনতার অধিকার স্বীকৃত, তবে সে অধিকার শর্তহীন নয় এবং বাক স্বাধীনতার নামে যথেচ্ছ চারকে সংবিধান মান্যতা দেয় না। আর এখানে ভারতের দণ্ডবিধির যে ধারাটা দিয়েছে 295 সেটা অনুযায়ী কি আছে, ধর্মীয় ভাবে আঘাত করা এক দণ্ডনীয় অপরাধ। এই আইন প্রয়োগের ক্ষেত্রে 2টি শর্ত পূরণ করতে হয়। এক, বিচার্য বক্তব্যটি কোনো এক গোষ্ঠী ও ধর্মীয় ভাবাবেগে আঘাত করে, এবং 2, সেই আঘাতটি ইচ্ছাকৃত বিদেশ করা, ঠিক আছে। তো এই দুটো আর্টিকেল আমরা জেনে রাখবো। আর এখানে সব থেকে দেখো ইম্পর্টেন্ট, এখানে
আমি কনক্লুশনটাকে মার্ক করে রেখেছি, সেটা হচ্ছে দেখো, বাক স্বাধীনতা রক্ষার জন্য সংবিধানের একটা ধারা প্রণয়ন করা হলেও মত প্রকাশের স্বাধীনতা খর্ব করার মতো আইনের ধারা অগণিত। সংবিধানে প্রতিষ্ঠিত যে কোনো অধিকারেই সীমা থাকে, কোনো অধিকারের নিঃশর্ত নয়, কিন্তু যে অধিকারের প্রয়োগ গণতন্ত্রের জন্য অত্যাবশ্যক, সেটির সীমা নির্ধারণের ক্ষেত্রে আরও বেশি সচেতন হওয়া দরকার। ধর্মীয় ভাবাবেগকে তুষ্ট করতে গিয়ে ব্যক্তি স্বাধীনতাকে সংকুচিত করে ফেললে হবে না। তো এইটা আমরা এতটা লিখবো, কারণ এখানে দেখো অনেকের নাম দেওয়া আছে, তো আমরা মানে এই নামগুলোকে উজ্জ্বল রাখবো, নামগুলোকে কিন্তু ব্যবহার করবো না আমরা লেখার মধ্যে। আমরা এতটুকু লিখবো, ব্যক্তি স্বাধীনতাকে সংকুচিত করে ফেলা উচিত নয় বা ফেলা হওয়াটা ঠিক না, এরকম আমরা লিখতে পারি। ঠিক আছে। আচ্ছা, তারপরে যে আজকের শেষ আর্টিকেল, সেটা হচ্ছে দেখো, এখানে গাজিয়াবাদে উদ্ধার হয়েছে একটা অত্যাচারিত নাবালিকা। তো নাবালিকা একজনের বাড়িতে কাজ করতো, তো সেখানে বিভিন্নভাবে তাকে টর্চার করা হয়েছে। তো এগুলো যাতে না হয়, তো সেই জন্য আমরা এই একটু ধারাগুলো দেখে নেবো। ধারাগুলো এখানে ইম্পর্টেন্ট আছে। গাজিয়াবাদ পুলিশ কমিশনারের সূত্রে জানা গিয়েছে, নাবালিকাকে নির্যাতনের অভিযোগ মিলেছে শিশু শ্রম প্রতিরোধ আইনে 3, 14, 75, 79, 323 ধারায় মামলা হয়েছে। এটা আমরা মনে রাখবো। আর এখানে আর সব থেকে যে শেষে যে ওই বাচপান বাঁচাও আন্দোলনে, তো তাদের একটা বক্তব্য দিয়েছে, সেটাকে আমরা মনে রাখবো। বাচপান বাঁচাও আন্দোলন সংগঠনের পরিচালনার দায়িত্বপ্রাপ্ত মনীষ শর্মা বলেন, গরিব পরিবারের মেয়ে নাবালিকাদের পাচার করা হয় কাজের প্রলোভন দেখিয়ে, তাদের বিভিন্ন পরিবারে কাজের নাম করে ঢোকানো হয়, ভয়ঙ্কর অবস্থায় তাদের বেঁচে থাকতে বাধ্য করা হয়, অত্যাচারের শিকার হতে হয়। যে সংস্থাগুলো তাদের পাঠায় তাদের উপরে নজরদারি জরুরি। তো এইটা আমরা মনে রাখবো। দেখো, আমরা জানি যে মেয়েদের বিভিন্নভাবে এইভাবে কাজের প্রলোভন দেখিয়ে নিয়ে চলে যাওয়া হয়। তো এগুলোর যে ব্যাপারে যে আমাদের কি ব্যবস্থা নিতে হবে, তো সেইগুলো একটু লেখার জন্য যদি আমাদের দেয় এরকম কোনো যে যে আমাদের এই বিষয়ে লেখো, তো আমরা এখানে বাচপান বাঁচাও আন্দোলনের একটা আমরা বক্তব্যকে তুলে ধরতে পারি। ঠিক আছে। তো তাতে আমাদের লেখাটা খুব ভালো হয়। তো এই আজকের মতো এই পর্যন্তই ছিল আজকের এই কটা আর্টিকেল। তো ভালো লাগলে চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।